আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সোশিয়াল পিকচার অ্যাট দ্য এজ অফ চসার। এটাকে সহজে একবার বলে দিয়ে আমি নোটসে যাচ্ছি না, নোটস লাইন বাই লাইন নয়, বুঝে গেছো তোমরা, আমি বুঝিয়ে দিলাম নোটসটা, কিন্তু কি হয়েছিল এবং নোটসটাকে তোমাকে লিখতে কীভাবে হবে সেইটার একটা কথা আমি বলছি। দেখো, যখন তোমাকে বলা হবে প্রশ্ন দুটো আসতে পারে, তিনটে প্রশ্ন আসতে পারে চসারের যুগ থেকে। কী কী? কন্ট্রিবিউশন অফ চসার আসতে পারে, 2 নম্বর সোশিয়াল পিকচার অফ দ্য এজ অফ চসার, চসারের যুগের সামাজিক চিত্রটা, এটা আসতে পারে, এটা 2 নম্বর। আর 3 নম্বর কি? আদার পোয়েটস ইন দ্য এজ অফ চসার উইথ দ্য স্পেশাল রেফারেন্স উইথ চসার বা চসারিয়ানস, চসারিয়ানদের উপর একটা নোট। তাহলে তিনটা হতে পারে, একটা হচ্ছে চসারের কন্ট্রিবিউশন, একটা হচ্ছে চসারের যুগটা কেমন ছিল, আর আরেকটা হচ্ছে চসারিয়ানস কারা ছিল তাদের নিয়ে একটা নোট লেখো। বুঝতে পারলে? তাহলে এই তিনটে নোট যদি করে নিতে পারো, চসার থেকে যাই আসুক চলে আসবে, তুমি পেয়ে যাবে। ইতিমধ্যে আগে আমি আলোচনা করে দিয়েছি যে চসারের যুগটা মানে চসারের কন্ট্রিবিউশন কি, তবু সংক্ষেপে একবার বলে দিচ্ছি। আমি নোট তো আলোচনা করছি না, নোট এগুলো পড়ানো হয়ে গেছে, তবু সংক্ষেপে বলছি। চসার একজন মহান লেখক ছিলেন এবং মূলত চসারের নাম অনুযায়ী যুগটার নাম হয়েছে দ্য এজ অফ চসার। চসার লিখেছিলেন একটা মহান বই, নাম ছিল ক্যান্টারবেরি টেলস। বইটার কি নাম ছিল? ক্যান্টারবেরি টেলস। বইটার কি নাম ছিল? ক্যান্টারবেরি টেলস। চসারের লেখাজোখাগুলোকে 3 ভাগে ভাগ করা গেছে, ইটালিয়ান এজ, ফ্রেঞ্চ এজ এবং ইংলিশ এজ। ইটালিয়ান যুগের লেখাগুলো তিনি প্রথমে ছিল ফ্রেঞ্চ এজ, বাই দ্য ওয়ে একটু ভুল বলে ফেললাম, প্রথমে ফ্রেঞ্চ এজ, তারপরে ইটালিয়ান এজ, তারপরে ইংলিশ এজ। ফ্রেঞ্চ এজে ফ্রান্সের লেখাজোখাগুলো চসার দেখতেন এবং ইংরাজি ভাষায় ট্রান্সলেট করতেন, এটা ছিল ফ্রেঞ্চ এজে। ইটালিয়ানে তিনি মোটামুটি নিজের মতো করে জেনুইন লেখাজোখা লিখতে শুরু করেন। আর ইংলিশ এজটাতে বা শেষ যুগটাতে চসার জেনুইন লিখেছিলেন এবং সেটাই ছিল দ্য ক্যান্টারবেরি টেলস। যদি ফ্রেঞ্চ এজে দেখি, ফ্রেঞ্চ এজে তিনি দ্য রোমান্ট অফ দ্য রোজ লিখলেন, রোমান ডি লা রোজ থেকে কপি। দ্য বুক অফ দ্য ডাচেস লিখলেন, কোন যুগে? ফ্রেঞ্চ এজটাতে। এইগুলো ফ্রান্সের লেখাজোখার ট্রান্সলেশন ছিল বা পুরো কপি পেস্ট ছিল, ভাষাটা শুধু আলাদা, ইংরাজিতে লিখছেন, ফ্রান্স থেকে ইংরাজিতে লিখে দিচ্ছেন। ইটালিয়ান এজে কি লিখলেন? বেশ কিছু ভালো ভালো লিখলেন, নিজস্বতা ছিল সেগুলোর মধ্যে, যেমন ট্রোইলাস অ্যান্ড ক্রিসিডা, দ্য লিজেন্ড অফ গুড উইমেন, হাউস অফ ফেমস, পার্লামেন্ট অফ ফাউলস, এগুলো সব লিখলেন কোন যুগটাতে? ইটালিয়ান এজে। 3 নম্বর যুগটা হলো ইংলিশ এজ। এখানে একেবারে জেনুইন লিখেছেন, বেস্ট লিখেছেন এবং এইটার জন্য গ্রেটেস্ট হয়েছেন। কি লিখেছিলেন? ক্যান্টারবেরি টেলস। এই ক্যান্টারবেরি টেলস যখন তিনি লিখে দিলেন তখন তিনি মারাত্মক রকম বিখ্যাত হয়ে গেছিলেন। চসার যখন ক্যান্টারবেরি টেলস লেখেন, সেই ক্যান্টারবেরি টেলসে কি রয়েছে? এখানে 28 + 1 = 29। চসারকে নিজে ধরে একজন বলছেন, এমনিতে 28 জন ছিল এবং চসার নিজে একজন, 29 জন। 29 জন পূর্ণার্থী যাত্রা শুরু করছে, মাঝে একটা ইন আছে, ট্যাবার্ডিন, সেখানে ওরা সবাই সম্মিলিত হচ্ছে। ওরা সবাই ঠিক করছে যে একা যাব সেই জন্য বোরিং লাগবে, সবাই যাবার সময় 2টো করে গল্প বলবো এবং আসবার সময় আবার 2টো করে গল্প বলবো। এইভাবে যদি করতে পারি তাহলে জার্নিটা স্মুথ হবে। তাই ঠিক হলো প্রত্যেকটা যাত্রী, এই যে 29 জন আছে, যাবার সময় 2টো করে গল্প বলবে, আসবার সময় 2টো করে গল্প বলবে। এইভাবে একটা মোটা বই দাঁড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস। এখান থেকে আমরা ওয়াইফ অফ বাথের গল্প পেয়েছি, পার্সনস টেল গল্প পেয়েছি, এখানে ফ্যাট মঙ্কের গল্প পাচ্ছি, নাইটের গল্প পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। নাম হচ্ছে ক্যান্টারবেরি টেলস। প্রফেসর ডেভিড ডাচেসের যদি কথা বলিস, যিনি এই বইগুলো লিখেছেন, বাই দ্য ওয়ে, প্রফেসর ডেভিড ডাচেস, উনি বলছেন এই যে যুগগুলোর ভাগ হয়েছে না, ফ্রেঞ্চ এজ, ইটালিয়ান এজ, ইংলিশ এজ, এইটা আসলে কিছুই নয়, চসারের ক্রমবর্ধমান উন্নতিকে দেখায়। চসারে কি দেখায়? ক্রমাগত উন্নতিকে দেখায়। এইটা আমরা দেখতে পেয়েছি, বলো বোঝা গেছে কিনা? সো দিস ইজ দ্য এজ অফ, দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ চসার। চসারকে দেখে অন্যান্য লেখকরাও প্রভাবিত হলেন, এদিকে চসারিয়ানস বলা হয়। ঠিক আছে, তো মোট কথা চসার এই যুগটাতে চসারের বেস্ট পোয়েট ছিলেন, এজ অফ চসার। এইভাবে তুমি লিখতে পারো চসারের কন্ট্রিবিউশনটা, বলো বোঝা গেল কিনা? এবার যদি বলি আরেকটা নোটসে আসছে, সেটা হচ্ছে সোশিয়াল পিকচার ইন দ্য এজ অফ চসার। চসারের যুগে কি কি ঘটেছে, এটা একটা অন্য প্রশ্ন আসতে পারে, সামাজিক ইতিহাস থেকে আসতে পারে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারই বটে এটা,
কিন্তু সামাজিক যুগটা কেমন ছিল চসারের যুগটাতে, সেইটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাকে প্রথমেই লিখতে হবে যে চসারিয়ান মানে চসারের যুগটা কেমন ছিল, এইটা যদি প্রশ্ন হয় তোমাকে প্রথমেই লিখতে হবে যে চসারের যুগে চসারি ছিলেন বেস্ট রাইটার, এবং তার লেখাজোখা পড়ে তার যুগ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি আমরা, বুঝতে পারলে? এবং সেই যুগের যে কবি সাহিত্যিকরা ছিলেন তাদের লেখাজোখা পড়ে সেই যুগের সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান সব কিছুই আমরা খুব ভালোভাবে জানতে পারি। কার যুগে জানতে পারি? চসারের যুগে। সেই যুগে কয়েকটা বিষয় ঘটেছিল, সেগুলো মনে রাখতে হবে। প্রথমে যেটা সব থেকে বেশি তোমার মাথায় থাকবে সেটা হচ্ছিল ব্ল্যাক ডেথ ঘটেছিল। কি ঘটেছিল? কালো ইঁদুর সিল্ক রুট দিয়ে ইংল্যান্ডে পৌঁছে যায় এবং তারপর ইঁদুরের প্রভাব বেড়ে যায়। সেই সময় একটা ধার্মিক ঘটনাও ঘটেছিল, বিড়াল মারার নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং সমস্ত বিড়ালদের মেরে ফেলা হয়েছিল, বিড়ালের সংখ্যা কনসিডারেবলি কমে গেছিল। তো ইঁদুরের মানে প্রভাব বা বংশবৃদ্ধি হয়েছিল ব্যাপকভাবে, মানে বিড়ালকে পারলে ইঁদুর বাড়বে, হ্যাঁ না? তো এইটা ঘটেছিল। এবার ইঁদুরের এই কালো ইঁদুরের মধ্য দিয়ে প্লেগ ছড়িয়ে গেল। প্লেগ এতটাই ভয়ানক রোগ ছিল সেই যুগে যে সেই যুগে 1/3 পপুলেশন ডায়েড, এক্সটিংক্ট হয়ে গেছিল। 1/3 মানে ধর 3 লক্ষ মানুষ আছে, 1 লক্ষ লোক মরে গেছে, এরকম অবস্থা হয়েছিল। এটা একটা ভয়ানক বিষয় হয়েছিল, ব্ল্যাক ডেথ যেটা ঘটেছিল এই যুগে। আর কি ঘটেছিল? পিজেন্ট রেভোল্ট ঘটেছিল, মানে সামাজিক একটা আন্দোলন, বিভিন্ন সামাজিক আন্দোলন হচ্ছিল। যেমন ধরো ব্ল্যাক ডেথ ঘটলো 1349-এ, আর পিজেন্ট রেভোল্ট তার কয়েক দশকের মধ্যে পিজেন্ট রেভোল্ট হয়ে গেল, মানে কৃষক বিদ্রোহ। বেশি তো লোক নেই, তাহলে কি হলো? গরিব মানুষ আর পাওয়া যাচ্ছে না যারা কাজ করবে, তার কারণ 1/3 অফ দ্য পপুলেশন ডায়েট। তখন যারা বেঁচে ছিল তাদের অতি পরিশ্রম করানো হচ্ছে, তখন তার বিদ্রোহ করে দিল যে না আমরা এত খাটবো না, বুঝতে পারলে? এবং সেখান থেকে পিজেন্ট রিভোল্ট তৈরি হলো, মানে কৃষক বিদ্রোহ। 1381-তে হয়েছে। কত সালে হয়েছে? 1381-তে। বড় বড় সব কৃষক বিদ্রোহী নেতাদের পাই এই যুগটাতে। আচ্ছা, ট্রেড এবং কমার্সের যদি কথা বলি, এই যুগটাতে কি হয়েছে? ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হয়েছে, কিন্তু গরিব লোকেই থেকে গেছিল। যারা মুনাফা কামাচ্ছিল, যারা ব্যবসায়ী গোষ্ঠী ছিল, তারাই বেশি ধনী এবং সমৃদ্ধশালী হয়েছিল। ক্লিয়ার নয়? এইটা হয়েছে। আর কি এই যুগে সোশিয়াল কন্ট্রাস্ট দেখতে পাবে, সামাজিক বৈপরীত্য। এইরকম লোকও ছিল যে অর্থের পাহাড়ে বসে আছে, আর এইরকম লোকও ছিল যে দিনে হয়তো 4টা পয়সা শুধুমাত্র উপার্জন করছে, আর কেউ অর্থের পাহাড়ে বসে আছে। এইরকম জিনিসও ঘটছিল এই যুগটাতে। এই যুগটা এমনই একটা যুগ ছিল যেখানে কারাপশন দেখতে পাবি চার্চে, খ্রিস্টান প্রধান দেশ, এবং ওখানে হাইলি করাপ্টেড হয়ে গেল চার্চ, কিছু চার্চ সেই যুগটাতে স্বর্গের টিকিট বিক্রি করছিল। তো তখন একদল মানুষ বললো এমনি হতে পারে না। যারা আবার বিরোধিতা করছিল তাদেরকে আবার জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তাদের উপর ডাইনি বলে, তাদেরকে উইচক্রাফট জানে বলে। তো এই যুগটা একটা ভয়ানক যুগ ছিল, কিন্তু তবু এদের মধ্যে থেকে কিছু সমাজ সংশোধক বেরিয়ে এসেছিল। জন ওয়াইক্লিফের নাম বিশেষ উল্লেখযোগ্য, যাকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলা হয়, যিনি সমাজ সংশোধনের জন্য, ধর্মকে সংশোধিত করার জন্য লোলার্ড মুভমেন্ট শুরু করেছিলেন। কি শুরু করেছিলেন? লোলার্ড মুভমেন্ট। এই যুগে মানুষের মধ্যে শিক্ষার চেতনা বৃদ্ধি হয়েছিল, যে পড়াশোনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, নতুন জিনিসকে এরা ডাউট করতেও শিখেছিল একটু একটু। তার মানে ইন এ ওয়ে এটা যেন রেনেসা যুগের সুপ্ত যুগটা ছিল, কারণ পরের যুগে রেনেসা হবে, নবজাগরণ হবে, তার বীজটা যেন এই যুগে বপন হচ্ছিল। তাহলে এক কথায় বলতে গেলে এটা রেনেসার সুপ্ত যুগ ছিল, এবং এখান থেকে এই যুগে দেশের উন্নতিও হয়েছিল, সংস্কারও হয়েছিল, সামাজিক সংস্কারও হয়েছিল, ধর্মের সংস্কারও হয়েছিল, কিন্তু সাথে সাথে প্রচুর বৈপরীত্যও ছিল এবং নিষ্ঠুর আচরণও হয়েছিল। এই যুগটা ছিল এজ অফ চসার, বুঝতে পারলি কিনা? এরপরে আমি আসব যে কি করে নাটক সৃষ্টি হলো, তার কারণ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা একবার আমি ছোট্ট করে বলে দিই, খুবই ছোট্ট, 2 লাইনে বলে দিই। যদি বলা হয় যে চসারিয়ানসদের নাম বলো, তাহলে অবশ্যই কিন্তু চসারিয়ানগুলোকে একবার পড়ে রাখতে হবে। শর্ট কোয়েশ্চেন হিসাবে কিন্তু দেখে রাখবি চসারিয়ানদের নামগুলো। চসার হলো মেন রাইটার, কিন্তু তাকে ফলো করে সেই যুগে আরও কিছু রাইটার বেরিয়ে এসেছিলেন, তাদেরকে চসারিয়ানস বলা হতো। চসারিয়ানসদের 2টো ভাগ, একটা স্কটল্যান্ডের ক্যাটাগরি, একটা ইংল্যান্ডের ক্যাটাগরি। স্কটল্যান্ডের ক্যাটাগরিকে বলা হয় স্কটিশ চসারিয়ানস, ইংল্যান্ডের ক্যাটাগরিকে বলা হয় ইংলিশ চসারিয়ানস।
স্কটিশ চসারিয়ান্সের আন্ডারে কয়েকটা নাম আছে, মনে রাখতে হবে তোকে। থমাস অক্লেভস, তিনি রেজিমেন্ট অফ প্রিন্সেস লিখেছেন, দ্য কমপ্লেন্ট অফ অল লেডিজ লিখেছেন, জন লিডগেট, স্টিফেন হবস, আলেকজান্ডার বার্কলে, জন স্কেলটন, এগুলো হচ্ছে ইংলিশ চসারিয়ান। আর যে স্কটিশ চসারিয়ানের কথা বলিস, তাহলে জেমস ওয়ান, উইলিয়াম ডানবার, গভিন ডাগলাস, স্যার ডেভিড লিন্ডসে, স্যার রবার্ট হেনরিসন, এবং এদের রাইটিংগুলোও বলতে হবে, এদের লেখা স্টাইলগুলো বলতে হবে। তাহলে আরেকটা নোট দাঁড়িয়ে গেল যে চসারিয়ান। তবে খেয়াল রাখবে, জন গাওয়ার এবং তার লেখা পিয়ার্স দ্য প্লাউম্যান, ঠিক আছে, জন গাওয়ার এবং উইলিয়াম ল্যাংল্যান্ড, যার লেখা পিয়ার্স দ্য প্লাউম্যান, উইলিয়াম ল্যাংল্যান্ড লিখেছে। উইলিয়াম ল্যাংল্যান্ড কি লিখেছে? পিয়ার্স দ্য প্লাউম্যান। ওটাকে বিশেষ করে লিখতে হবে চসারিয়ান্সদের মধ্যে। তাহলে গাওয়ার আর ল্যাংল্যান্ড চসারিয়ান্সদের মধ্যে উল্লেখযোগ্য। তাহলে এতগুলো আমি চসারিয়ান্সের নাম বললাম, দুটোকে বল, যদি বলা হয় দুটো উল্লেখ করে বলো, ল্যাংল্যান্ড এবং গাওয়ার। আর ল্যাংল্যান্ড বললে তুই নিশ্চিতভাবে পিয়ার্স দ্য প্লাউম্যান বলবি, পিয়ার্স দ্য প্লাউম্যানটা বলবি। তাহলে এক কথায় বলছি, যদি চসারিয়ান্সদের উপর নোট আসে তাহলে কি করবো? এতগুলো চসারিয়ান্সের নাম তোকে মনে রাখতে হচ্ছে, কিন্তু স্পেশাল রেফারেন্স যদি দিয়ে দেয় তখন গাওয়ারকে বলবো আর উইলিয়াম ল্যাংল্যান্ড। গাওয়ারেরও লেখাজোখা আছে, কিন্তু উইলিয়াম ল্যাংল্যান্ডের পিয়ার্স দ্য প্লাউম্যান ভেরি ইম্পর্টেন্ট, ওটাকে তো খুব ভালো করে করতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা হচ্ছে বিষয়টা। এবার হচ্ছে রেনেসাঁ যুগ। চসারের যুগ মোটামুটি শেষ। চসারের যুগের জন্য এই তিনটা নোটস করে নিচ্ছ সাথী ম্যাডাম। চসারের যুগের জন্য তাহলে কি তিনটা নোটস বললাম? কন্ট্রিবিউশন অফ চসার, সোশিয়াল পিকচার অফ দ্য এজ অফ চসার, আর চসারিয়ান্স। ব্যাস, এটা থেকেই যদি আসে পেয়ে যাবে তুমি, রাইট? চলো এবার রেনেসাঁ আসা যাক।